দশমে ইন্টারভিউ তালিকা প্রকাশ এসএসসির। প্রায় 40,000 প্রার্থীকে ইন্টারভিউয়ে ডাক। ওয়েবসাইটে ইন্টারভিউ তালিকা আপলোড এসএসসির। আর ডিসেম্বরের শেষ সপ্তাহেই নবম দশমের ভেরিফিকেশন। ডিসেম্বরের শেষ সপ্তাহে একাদশ দ্বাদশের ইন্টারভিউ শেষ। নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা সময় চায় এসএসসি। আরও 15 দিন সময় চাইতে পারে বলে জানান শিক্ষামন্ত্রী। 31 ডিসেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষের নির্দেশ সুপ্রিম কোর্টের। আর তালিকা প্রকাশের দিনেই সময় চেয়ে সুপ্রিম কোর্টে এসএসসি। স্কুলে যোগ্য শিক্ষকদের মেয়াদ বৃদ্ধিরও আবেদন। স্কুল সার্ভিস কমিশন আজকে মুভ করে হয়তো সামান্য কিছু সময় বাড়তি চাইবে, যে 31 ডিসেম্বরের মধ্যে যদি প্রসেস শেষ করতে তারা না পারে। এবার এটা কতদিন চাইবে বা না চাইবে সেটা এসএসসি কে আমি বলেছি, আমার সঙ্গে এসএসসি মিটিংও হয়েছে। এসএসসি কে আমি বলেছি এটা আপনারা স্থির করুন, কারণ এত বড় সিস্টেম, গোটা রাজ্য জুড়ে এতগুলো ইন্টারভিউ, এতগুলো ভেরিফিকেশন, এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ, সব মিলিয়ে এটা এসএসসি ঠিক করবে যে যখন যদি স্বচ্ছতা এবং মেধা যেহেতু তাদের কাছে একমাত্র প্রায়োরিটি, তারা কতদিন চাইবে। আমার ধারণা দিন 15 বেশি হয়তো তারা চাইবে না, সেইভাবেই আমার সঙ্গে সেই মোতাবেক কথা হয়েছে। সরকার যোগ্যদের পাশে বলেই বার্তা শিক্ষামন্ত্রীর। নবম দশমের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির। নিয়োগ শেষে যোগ্য প্রার্থী থাকলে পদক্ষেপের আশ্বাস। এসএসসির তালিকা প্রকাশের দিনেই আশ্বাস শিক্ষামন্ত্রীর। আমি তো আগেও বলেছি যে পুরো প্রক্রিয়া শেষ হবে এবং এসএসসি কে আমি অভিনন্দন জানাবো। নবম এবং দশম শ্রেণীর রেজাল্ট আজ বার করেছে এবং ভেরিফিকেশনে দিকে যাচ্ছে। প্রসেস শেষ হওয়ার পর আমি এখনো বলবো যে সামান্য মুষ্টিমেয় কিছু বাকি থাকবে সেটা নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর একপ্রস্থ আলাপ আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী তাদের ব্যাপারে যথেষ্ট কনসার্ন। এই মুহূর্তে সাবজুডিস কিছু বিষয় থাকে, আমি কোনোটা বলতে পারবো না, কিন্তু এই যোগ্য মানুষদের ক্ষেত্রে যদি অল্প কিছু বাকিও থাকেন তাদের ক্ষেত্রে আমাদের সরকার বিষয়টাকে সদর্থক এবং সদয়ভাবে বিচার করবে। বালিগঞ্জ এবং রাসবিহারী একই জায়গায় দু জায়গায় এসআইআর ফর্ম। বৃহস্পতিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলার। সেই খবরের জেরেই দ্রুত পদক্ষেপ। নির্বাচন কমিশনের নির্দেশে বালিগঞ্জে জমা পড়া এসআইআর ফর্ম বাতিল। সাবা আহমেদ একই সঙ্গে বালিগঞ্জ এবং রাসবিহারী দুই জায়গায় তার নামে এসআইআর ফর্ম। বুধবার বালিগঞ্জে এসআইআর ফর্ম জমা করেন সাবা। রাসবিহারীতেও ফর্ম জমা করতে যান, সেখানে ফর্মটি জমা নেওয়া হয়নি। রাসবিহারীর বিএলও এসআইআর ফর্ম ফিরিয়ে দেন। যাদবপুর থানায় অভিযোগও জানান। বৃহস্পতিবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। নিউজ 18 বাংলার খবরের জেরে পদক্ষেপ। বৃহস্পতিবার রাতেই বালিগঞ্জে জমা করা সাবা আহমেদের ফর্ম বাতিলের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশে সাবা আহমেদের ফর্ম বাতিল করে দিয়েছেন বালিগঞ্জের বিএলও। শুধু সাবা আহমেদই নন, তার ছেলে জিশান আহমেদেরও দু জায়গায় এসআইআর ফর্ম, বালিগঞ্জ এবং রাসবিহারী। বুধবার বালিগঞ্জে নিজের সঙ্গে ছেলের এসআইআর ফর্ম জমা করেন সাবা। পরে ছেলের এবং নিজের ফর্ম জমা করতে যান রাসবিহারীতে। বিএলও জানতে পারেন সাবার মতো তার ছেলেরও দুই জায়গায় ফর্ম রয়েছে। রাসবিহারীর বিএলওর অভিযোগ, তিনি ফর্ম দুটি ফিরিয়ে দিতে তার সঙ্গে দুর্ব্যবহার করেন সাবা। উনি সাউথ সিটি 259 পার্টের ভোটার, ডকুমেন্ট শো করতে গিয়ে তখন ভীষণ মিসবিহেভ করেন। ফর্মাল ডকুমেন্টস দিতে চাইছিলেন না, বাজে ব্যবহার করছিলেন। তারপর আবার দেখা যায় যে উনি অন্য আরেক জায়গাতেও অ্যাপ্লাই করেন। লিখিত অভিযোগ জমা দিয়েছেন কি? লিখিত সমস্ত দেওয়া হয়েছে। শুধু ফর্ম জমা করতে গিয়েছিলাম প্রথম দিন ওনার কাছে, আজকে 10-12 দিন আগে। वो अपना पावर दिखा रहा था गलत जगह। উনি ওনাকে গালিগালাজ করেছেন বলছে। বলতে না, গালি শোনা কাজ করেছে নাকি? ওরা হ্যারাস করছে, আমার কাগজটা নিল না। নির্বাচন কমিশনের নির্দেশ, বৃহস্পতিবারই সাবা আহমেদ এবং তার ছেলে জিশানের বালিগঞ্জে এসআইআর ফর্ম বাতিল করা হয়। তাদের শুনানিতে ডাকা হবে বলে জানিয়েছে কমিশন। সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা। কেন্দ্রকে মানবিক হতে বলল সুপ্রিম কোর্ট। বাংলাদেশে গত 5 ডিসেম্বর ছেলেকে নিয়ে ভারতে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। সেখানে এখনো আটকে রয়েছে সোনালীর স্বামী, প্রতিবেশী সুইটি বিবি সহ 4 জন। তাদের দেশে ফেরানো নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি। সেখানেই কেন্দ্রকে মানবিক হতে বলে শীর্ষ আদালত। বীরভূমের পাইকড়ের সোনালী খাতুন প্রায় 6 মাস পর দেশে ফিরেছেন।
গত 5ই ডিসেম্বর বাংলাদেশ থেকে মালদা হয়ে সঙ্গে 8 বছরের ছেলে এখনো বাংলাদেশে আটকে অন্তঃসত্ত্বা সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 ছেলে, এই 4 জনকে ফেরানো নিয়ে শুক্রবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এই শুনানিতেই কেন্দ্রকে মানবিক হতে বলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি এম পাঞ্চলির বেঞ্চ। সোনালী খাতুনকে দেশে ফেরানো নিয়ে এর আগেও কেন্দ্রকে মানবিক হতে বলেছিল শীর্ষ আদালত। এদিন শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানতে চান, সোনালী খাতুন এবং তার ছেলেকে কি ফিরিয়ে আনা হয়েছে? তাদের কি আর্থিক সাহায্য করা হচ্ছে? চিকিৎসায় কি সহযোগিতা করা হচ্ছে? সওয়াল জবাব চলার সময় সোনালীর বাবা ভুতু শেখের আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন, অন্তঃসত্ত্বা সোনালীর স্বামী দানিশ শেখ এবং আরো 3 জনকে ফেরানো হোক। এই 4 জনের বিষয়ে যা যা নথি রয়েছে সবটা সলিসিটর জেনারেলের কাছে পাঠানো হবে। এরপরেই আদালত বলে নথি জমা দিন। নথি আসার পর নির্দিষ্ট সময়ের মধ্যে কেস টু কেস ভিত্তিতে খতিয়ে দেখা হবে। শীর্ষ আদালত জানিয়ে দেয় এই মামলার পরবর্তী শুনানি 6 জানুয়ারি। এরপরেই সলিসিটর জেনারেলকে সুপ্রিম কোর্ট বলে মানবিকতার খাতিরে এর মধ্যে কাউকে ফিরিয়ে আনা সম্ভব হলে সেটা দেখবেন। আদালতের এই মন্তব্যে বার্তাটা স্পষ্ট, কেন্দ্রকে মানবিক হতে বলছে সুপ্রিম কোর্ট। এখানেই অনেকের প্রশ্ন, আগেই কেন মানবিক হয়নি কেন্দ্রীয় সরকার? আমাদের কোর্টের ওপরে পুরো আস্থা আছে। সুইটি বিবি এবং আরো 3 জন এবং তার মধ্যে 2 জন মাইনর আছে, সুইটি বিবির ছেলে এবং সোনালী খাতুনের হাজবেন্ড আছে। আশা করছি 6 তারিখের রায়ে আমরা ভালোই পাবো, আর তার আগেও আসতে পারে। বাংলায় কথা বলার জন্য বাংলাভাষী মানুষদের প্রতি বিদ্বেষের কারণে এরা বাংলাভাষী মানুষকে নানা রকম যে অত্যাচার করছে তার একটা নমুনা হলো এটা। বাংলাদেশ থেকে ফিরেছেন সোনালী এবং তার ছেলে, বাকি 4 জন কবে ফিরবেন এ নিয়ে বীরভূমের পাইকরে পরিজনদের মধ্যে উদ্বেগ। और पास तो लोग स्वामी दरकार, स्वामी ना हले तो हमार तो क्षमता नहीं देखभाल करार, तो स्वामीटा को क्या छाड़लो ना, स्वामी को छाड़ो हमारा ये अनुरोध। और किसी बोला बहुत असुविधा, तार 2টা বাচ্চা নিয়ে দরকার, কে সামাল দেবে এগুলাকে? আমাদের মন খারাপ, আমার ছেলে কাঁদছে। চলে আসে সুইটি বিবি ছেলে, সোনালীরা চলে এসছে, আমার ছেলে কেন আসবে? হ্যাঁ, আমার জন্ম এখানে, আমার সিউটিরও জন্ম এখানে। যখন জেল থেকে ছুটাই ওই তখনই আমার মেয়ের সাথে কথা বলেছি, আর আমি কথা বলতে পারি না। মুরারইয়ের 2 নম্বর ব্লকের পাইকর, এখানকার বাসিন্দা সোনালী খাতুন, তার স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি, সকলেই দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাদের আটক করে। অভিযোগ, 26শে জুন সোনালী, তার ছেলে এবং স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালীদের, সেদিনই জেল থেকে মুক্তি পান। শেষমেশ গত 5ই ডিসেম্বর নাবালক ছেলেকে নিয়ে দেশে ফেরেন সোনালী। সোনালীর স্বামী দানিশ, প্রতিবেশী সুইটি এবং সুইটির নাবালক 2 ছেলে এখনো বাংলাদেশে। তাদের ফেরাতে কেন্দ্রকে মানবিক হতে বলল সুপ্রিম কোর্ট। নিউজ 18 বাংলা। আমাদের ছেলে আমাদেরকে ফিরিয়ে দেন। হুগলির বলাগড়ে যুবকের মৃত্যু ঘিরে রহস্য। বৃহস্পতিবার রাতে মদ খেয়ে বাইক চালানোয় পুলিশের জালে। শুক্রবার ভোরে রেল লাইনের পাশ থেকে যুবকের দেহ উদ্ধার। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের, বলাগড় থানায় ভাঙচুর। আসাদুল মণ্ডল হুগলির বলাগড়ের বাসিন্দা। শুক্রবার ভোরে বলাগড় স্টেশনের কাছে রেল লাইনের পাশ থেকে তার দেহ উদ্ধার হয়। এ নিয়ে ধুন্ধুমার। অভিযোগ, বলাগড় থানায় ভাঙচুর চালান আসাদুলের পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা। থানার সামনে বিক্ষোভ দেখানো হয়। বছর 25-এর আসাদুল জামাইবাবুর সঙ্গে প্রমোটিং এর ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাত 2:30 নাগাদ জন্মদিনের অনুষ্ঠান থেকে বাইকে বাড়ি ফিরছিলেন। পরিবার জানিয়েছে মদ খেয়ে বাইক চালাচ্ছিলেন। বাড়ির কাছেই পুলিশ তাকে ধরে, আটক করে বলাগড় থানায় নিয়ে যায়। আসাদুল তার জামাইবাবুকে ফোন করেন। জামাইবাবুর দাবি, কিছুক্ষণের মধ্যেই তিনি থানায় পৌঁছন। দেখেন আসাদুল সেখানে নেই। পুলিশ তাকে জানায় ব্যক্তিগত বন্ডে সই করে 3টে নাগাদ আসাদুল বেরিয়ে যান। তার বাইক থানায়।
আমাকে রাত্রিবেলা ফোন করে বললো যে এরকম আমাকে তুলে নিয়ে এসছে থানা থেকে, তুমি একটু কাউকে ফোন করো দিয়ে ছেড়ে দিতে বলো। আমাকে মেসেজও করেছে, আমি থানায় ফোন করলাম, চন্দন বলে একজন আছে, বলছে না ওরকমভাবে ছাড়া যাবে না, টাকা না দিলে ছাড়া যাবে না। আর দেখো ওর কাছে অনেক টাকা রয়েছে, ঠিক আছে, ওকে বলো কিছু টাকা দিয়ে ছেড়ে দিতে। একটু নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তারপরে আমি এখানে আসার আগে ওর ফোনটা সুইচ অফ হয়ে যায়। বলাগড়ের পুরো এদিক ওদিক পুরো চারিদিকে খুঁজে বেড়াই, কোনো জায়গায় ওকে আমি পেলাম না। আমি ওখান থেকে সোজা বাড়ি চলে যাই। দিয়ে সকালবেলা আমি হঠাৎ শুনি যে এইরকম ঘটনা হয়েছে। শুক্রবার ভোরে রেল লাইনের পাশ থেকে আসাদুলের দেহ উদ্ধার হয়, কিন্তু মৃত্যু হলো কিভাবে এ নিয়ে তৈরি হয়েছে রহস্য। পরিবারের নিশানায় বলাগড় থানার পুলিশ। রেলে কাটা হলে মানুষের হাত পা বাদ যায়, না হলে গলা কেটে বাদ যায়, না হলে কিছু না কিছু ফ্র্যাকচার হয় ওর শরীরে, ঠিক আছে। পুরো একটা মানুষের যেরকম ভালো থাকে পুরো ভালো, শুধু এই যে এইখান থেকে চোখের এইখান থেকে এই চামড়াটুকুনি শুধু ওঠা আছে, মানে ওটা হচ্ছে বাঁশ দিয়ে মারা। দেখে যতটা মনে হচ্ছে, আমাদের ডাউট এখন থানায়। যদি বলে যে কেন, কারণ আমরা থানায় জিজ্ঞেস করেছি সিসিটিভি ফুটেজ দেখাও, কিন্তু ওরা বলছে আমাদের নাকি 3 মাস ধরে সিসিটিভি ফুটেজ নাকি পুরো বন্ধ। এখন বলতে পারছি না পুলিশের সাথে তর্কাতর্কি করেছিল। আমাদের যেটা ডাউট, এটা ইনকোয়ারি করা হোক। ওরা 2 দিন সময় নিয়েছে, 2 দিনের মধ্যে ওরা তদন্ত করে জানাবে। নিউজ 18 বাংলা। বিমায় 100% এফডিআই, 100% এফডিআই এ অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। বিমায় 100% বিদেশি বিনিয়োগ আর বিমায় 74% থেকে বাড়িয়ে 100% অনুমোদন। এই সরকার সিদ্ধান্ত নিতে পারে না সিজফায়ার কবে হবে, ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত ঘোষণা করে। তো স্বাভাবিকভাবে যেই সরকারের মেরুদণ্ড লুব্ধ হয়ে পড়ে সেই সরকার তো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যালাউ করবেই। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করছে, এবার বীমা সংস্থাকে পুরোপুরি কর্পোরেটের হাতে তুলে দিয়ে দেশের মানুষের গচ্ছিত অর্থের সর্বনাশ করে দিচ্ছে। ওনারা যখন সরকার তৈরি করবেন, যখন এত অপছন্দ, ওনারা সরকারে আসবেন, তখন বদলে দেবেন। যেটা ভারত সরকার মনে করেছেন যে ভারতবাসীর উপকার হবে, ভারত সরকার করেছেন। ওনারা যখন সরকারে আসবেন তখন ওনারা করবেন। দেখছেন খবর দিনভর, আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। আগরতলায় কনসার্টে চরম বিশৃঙ্খলা, জুবিন নটিয়ালের কনসার্টে উত্তেজনা, পর্যটন দপ্তরের কনসার্টে রীতিমতো বিশৃঙ্খলা, দর্শকদের ওপর লাঠিচার্জ ত্রিপুরা পুলিশের। আগরতলায় পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত জুবিন নটিয়ালের নাইটে চরম বিশৃঙ্খলা, দর্শকদের ওপর লাঠিচার্জ ত্রিপুরা পুলিশের। হাতির হামলা থেকে ফসল বাঁচাতে কৃষকদের হাতিয়ার আগুন। হাতি যাতায়াতের রাস্তায় আগুন জ্বালাতেই বিপত্তি। আগুনের ভয়ে চাষের জমিতে ঢুকে পড়ে হাতির দল। বাঁকুড়ার বিষ্ণুপুরে আলু চাষের জমিতে তাণ্ডব, জলপাইগুড়িতেও হাতির দাপাদাপি। জঙ্গল ছেড়ে লোকালয়ে হাতির দল, গরুমারা জঙ্গল লাগোয়া এলাকায় হাতির হানায় প্রাণ গিয়েছে একজনের। বিঘার পর বিঘা আলু চাষের জমি, সেখানে দাপিয়ে বেরিয়েছে হাতির দল। বাঁকুড়ার বিষ্ণুপুর, এখানকার রাধানগর রেঞ্জের জঙ্গল লাগোয়া 2টি গ্রাম প্রকাশ এবং উলিয়ারা। এই 2 গ্রামে কয়েকশো বিঘা চাষের জমিতে বৃহস্পতিবার রাতে দাপিয়ে বেরিয়েছে প্রায় 25টি হাতি। 35 থেকে 40টি হাতি এসছে, এসে আমাদের আলু জমির উপরে গেছে, যে প্রচন্ড ক্ষয়ক্ষতি করে দিয়েছে। কিন্তু আমরা ঋণ করে আলু চাষ করেছি, আমরা ঋণ শোধ করবো কি করে? আতঙ্ক, মানে আইগা আবার হাতি আসবে বলছে, তো ফেলে তো আমাদের রাতের ঘুম কেটে দিচ্ছে। হঠাৎ করে কয়েকশো হাতি চলে এসেছে, তো আমাদের এখানে যা ক্ষয়ক্ষতি করেছে, আমরা মহাজনকে কি করে যে পয়সা মিটাবো সেটা আমরা ভেবে পাচ্ছি না। এখন এর মতন দেরি আছে আলু ম্যাচুরিটি হতে। সরকারকেও আমরা বলছি, অনুরোধ করছি, দেখুন আমাদের যদি ক্ষতিপূরণটা কিছু দিতে পারেন। বন দপ্তর জানিয়েছে মাস 4 আগে পশ্চিম মেদিনীপুরের জঙ্গল থেকে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে 65টি হাতি, ঢুকে পড়ে বাঁকুড়ার বড়জোড়ার জঙ্গলে। বৃহস্পতিবার রাতে তারা মেদিনীপুরে ফিরছিল। হাতি যাওয়ার রাস্তায় কৃষকদের জমি রয়েছে, জমি বাঁচাতে সেই রাস্তায় আগুন জ্বালান কৃষকরা। আগুনের ভয়ে চাষের জমিতে ঢুকে পড়ে হাতির দল। নিজ ডাঙ্গর ওইখানের কিছু পাবলিক আবার আগুন ধরে দেয়, তার জন্য ভয়ে কি করেছে, এটা বাঁচার জন্য ওরা একটা মানে আলুর জমির সাইডে ওই প্রকাশ ঘাটের ওই দিক দিয়ে হাতিটা আমাদের নদীতে নেমেছে। এর জন্য আমাদের যে বন দপ্তরের যে নিয়ম আছে যে আমরা ওটা চাষিদের ইনকোয়ারি করব, ইনকোয়ারি করার পরে আমরা
ফর্ম দেবো, ফর্ম দেওয়ার পরে তাদের অ্যাকাউন্ট নম্বরে যার যতটা পরিমাণের ক্ষতি হয়েছে আমরা বন দপ্তরের তরফ থেকে সেটা টাকাটা আমরা ঢুকিয়ে দিই। জলপাইগুড়িতেও হাতির দাপাদাপি। বানারহাটের মেচপাড়া মরাঘাট জঙ্গল লাগোয়া এলাকা। বৃহস্পতিবার রাতে খাবারের খোঁজে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে হাতির দল। সবকটি হাতি ফিরে গেলেও একটি মা হাতি এবং বাচ্চা হাতি ফিরতে পারেনি। যখন খুশি তখন চলে আসছে হাতি। সকালবেলা তো দুটোই হাতি দেখা গিয়েছিল, তার মধ্যে শাবকও কি রয়েছে? শাবক রয়েছে। এটা হচ্ছে বন্য পশু, মানুষ তো আতঙ্কিত হবেই, কারণ বিভিন্ন সময় আমরা দেখতে পারি হাতি অনেক জনের প্রাণ ক্ষতি করেছেন। বুধবার রাত জলপাইগুড়ির বানারহাটের মধ্যপাড়ায় তাণ্ডব চালায় হাতির দল। হাতির হামলায় ভেঙে যায় টিনের ঘর। জলপাইগুড়ির ময়নাগুড়িতে গরুমারা জঙ্গল লাগোয়া চটোয়া। বুধবার বিকেলে এখানে হাতির হানায় প্রাণ যায় এক ব্যক্তির। নিউজ 18 বাংলা। কলকাতায় মেসি ম্যাজিক, শহরে লিওনেল মেসি। দ্বিতীয়বার কলকাতায় ফুটবলের জাদুকর আর মেসির সঙ্গে শহরে সুয়ারেজ, ডিপল। রাত 2:30 নাগাদ দমদম বিমানবন্দরে নামে তার ফ্লাইট। আর আজ সকালেই হোটেলে মিট অ্যান্ড গ্রিট। এই হোটেলে মিট অ্যান্ড গ্রিটে কারা কারা থাকবেন আরও বিস্তারিত জানবো। লিওনেল মেসির কি কর্মসূচি রয়েছে, গোটা দিন আজ কোথায় কোথায় থাকছেন তিনি জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পারাদীপ ঘোষ। পারাদীপের কাছ থেকে জানার চেষ্টা করবো। পারাদীপ, মেসির আজকে কি কি কর্মসূচি রয়েছে? এবং যেমনটা তুমি বলছিলে যে প্রায় 2011 সালে এসেছিলেন লিওনেল মেসি, কিন্তু তখন তিনি বিশ্বজয়ী ছিলেন না। 2011 সালে কলকাতা থেকেই তার প্রথম আর্জেন্টিনা দলের অধিনায়কত্ব তিনি প্রথম যখন শুরু করেন সেটা কলকাতা থেকে, এবং সেই 2011 পরে 2025 আবারও কলকাতায় লিওনেল মেসি। এবং এবারে কিন্তু শুধুমাত্র লিওনেল মেসি নয়, লিওনেল মেসির সঙ্গে এবার সফর সঙ্গী কিন্তু লুইস সুয়ারেজ, ডিপলের মতো বিশ্বজয়ী ফুটবলারেরা, নামী ফুটবলারেরা। এবং আজ দিনভর যেমনটা তুমি বলছিলে, গতকাল রাত 2:30 নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরে পা রেখেছেন এবং 3 দিনের সফরে এবার তিনি ভারতে এসেছেন। এবং আজ ভাষা কর্মসূচি রয়েছে লিওনেল মেসির। এবং আমরা যেমনটা জানি যে মাঝরাতে তিনি কলকাতা শহরে যখন পা রেখেছেন তখন থেকেই কিন্তু শহরে উন্মাদনা তৈরি হয়েছে এবং বিমানবন্দরে লিওনেল মেসিকে দেখতে উপচে পড়া ভিড় ছিল। আজ সকালবেলা লিওনেল মেসির যে হোটেলে রয়েছে, বাইপাস লাগোয়া যে 5 তারা হোটেলে রয়েছে, সেই 5 তারা হোটেলে তার একটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান রয়েছে। সেই মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠান দিয়েই কিন্তু তার আজকের কলকাতা সফর বা ভারত সফরের এই শুরুয়াত হবে। এবং এরপরে তিনি তার একটি, তুমি জানো যে লেক টাউন শ্রীভূমির কাছে তার একটি 70 ফুটের মূর্তি উদ্বোধন রয়েছে এবং সেখানে তিনি সেই মূর্তি তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন। এবং তারপরে জুহরতে গোট কনসার্ট, যে গোট কনসার্টে শাহরুখ খান থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো সেলিব্রিটিরা। এবং তুমি জানো যে ইতিমধ্যে স্বাভাবিকভাবেই মেসিকে দেখার জন্য উত্তেজিত হয়ে রয়েছেন সমর্থকরা। বেশ, আপাতত ধন্যবাদ পারাদীপ।